প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুক্লা দাশগুপ্তা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজের পক্ষ থেকে। আজ আমরা বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ নিয়ে সৃজনশীল প্রশ্ন যেগুলো বোর্ডে আসছে তাই নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্র, অধ্যায় 4। আশা করছি সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। তো প্রথমত আমরা এই বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ কি একটু পেছনের দিকে যাচ্ছি মেয়েরা, কারণ এই ক্লাস আমরা অনেকবার আলোচনা করেছি, বেশ কয়েকবার ক্লাস নেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা ক্লাসগুলো রিপিট করবে, শুনবে এবং বইটা পড়বে। তো প্রথমত বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সামগ্রীর বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্য এবং আচরণের ভিত্তিতে কিছু উপবাজারে বা উপবিভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং কি বলেছেন? মার্কেট সেগমেন্টেশন ইনভলভস ডিভাইডিং এ মার্কেট ইনটু স্মলার segments of buyers with distinct needs, characteristics, or behavior that might require separate marketing strategies or mix. তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বাজার বিভক্তিকরণ মূলত বাজারকে স্বতন্ত্র প্রয়োজন, বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র ক্রেতা দলে ভাগ করা হয়। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো, যে বাজার বিভক্তিকরণ। এবং যে বিপণন মিশ্রণটা, এটা 4P মিলে হয় বিপণন মিশ্রণ, সেটা কি প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। এই চারটাকে যখন আমরা একত্রিত করি, এছাড়া কিন্তু একটা বাজারজাতকরণ মিশ্রণ ছাড়া কোনো বাজারে চলতে পারে না। সুতরাং এই বাজারজাতকরণ মিশ্রণ প্রত্যেকটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে একটা দরকারি বিষয়। তো এখন এটা কাকে বলে? বাজারজাতকরণ মিশ্রণ হচ্ছে বিপণন মিশ্রণের একটি হাতিয়ার বা কৌশল, অর্থাৎ পণ্য, মূল্য, স্থান ও প্রসার এটার একটা সেট, যা কোনো প্রতিষ্ঠান অভীষ্ট বাজারে প্রত্যাশিত সাড়া সৃষ্টির জন্য সংমিশ্রণ করে। অর্থাৎ মার্কেটিং মিক্স ইজ দ্য সেট অফ ট্যাকটিক্যাল মার্কেটিং টুলস। কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস and promotion that the firm blends to produce the response it wants in the target market. ঠিক আছে, সুতরাং এই যে বাজার বিভক্তিকরণ, যে স্বতন্ত্র ক্রেতা দলে ভাগ করা হয় একটা বাজারকে, উপ বিভাগে বা উপবাজারে ভাগ করা হয় ছোট ছোট ক্রেতা দলে। আর বাজারজাতকরণ মিশ্রণ হচ্ছে কি, একটা পণ্য তৈরি করতে গেলে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন এই চারটাকে একত্রিতকরণ করেই তবে একটা প্রোডাক্ট বাজারে ছাড়া হয়ে থাকে। তো এইসবের উপরে ভিত্তি করেই মূলত আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো দিয়েছি, যেগুলো বোর্ডে এসেছে। তো আমরা একটু সৃজনশীল প্রশ্নের দিকে যাই। বলেছে, আলী রেজা রাজশাহী শহরের সাহেব বাজারে ময়ূরী নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নত মানের, কিন্তু দাম তুলনামূলকভাবে কম। তাই সব সময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। তো এখানে কিন্তু একটা শ্রেণীর কে শিশু এবং মহিলাদের পোশাক বিক্রি হয়, এটা বলা হয়েছে। তো সুতরাং হতে পারে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। আমরা পরের লাইনটা দেখি। সম্প্রতি পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে যায়, অর্থাৎ প্রতিযোগী দোকান চালু হয়েছে। তিনি লোকসানের সম্মুখীন হন। ফলে বাংলা নববর্ষের কথা মাথায় রেখে
তিনি লাল পেড়ে শাড়ি, আমরা জানি যে নববর্ষে লাল পেড়ে সাদা শাড়ি, লাল পেড়ে শাড়ি পরা হয়, এবং খদ্দরের পাঞ্জাবি এটা পরা হয়। ফতুয়া ঢাক ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত নেন। অর্থাৎ এটা আচরণ ভিত্তিক বিভক্তিকরণ, ঠিক আছে, এটা হতে পারে। সুতরাং আমরা এই যে দুটো বিষয় দেখছি তার মধ্যে দেখি যে জ্ঞানমূলক প্রশ্নে কি এসেছে। জ্ঞানমূলক প্রশ্নে এসেছে যে বাজার কি। তা আমরা জানি যে বাজার হলো কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট। অর্থাৎ তুমি যে পণ্যটা বাজার থেকে ক্রয় করছো, তুমি সেই পণ্যটার বর্তমান ক্রেতা, কিন্তু যেটা ক্রয় করোনি কিন্তু কিনবে বলে ভেবেছো, সেই পণ্যটার হচ্ছে তুমি কি সম্ভাব্য ক্রেতা। এই দুটা মিলেই হচ্ছে তোমার বাজার। তারপরে শিল্প বাজারে সদস্য সংখ্যা কম, ব্যাখ্যা করো। তো এখানে জ্ঞান কি, শিল্প বাজার কি এবং সেটার সদস্য সংখ্যা কম। তাহলে শিল্প বাজার কি, শিল্প পণ্যের ক্রেতারা পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে, সুতরাং তারা যেহেতু উৎপাদনের সাথে জড়িত থাকে এবং তারা তাদের কাছ থেকে পণ্যটা কিনে অন্য একজন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্য একজন শিল্প পণ্যটা ক্রয় করবে, সেটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্য একটা পণ্য উৎপাদন করবে এবং তার জন্য ওই পণ্য বিক্রির মাধ্যমে সে মুনাফা অর্জন করবে। সুতরাং উৎপাদনকারী এবং ভোক্তাদের তুলনায় এখানে মানে উৎপাদনকারীর সংখ্যা ভোক্তাদের তুলনায় কিন্তু অনেক কম, ঠিক আছে, কারণ তারা একটা স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু সংখ্যক শিল্পী ও ক্রেতার কাছে তার পণ্যটা বিক্রি করে। সুতরাং স্বভাবতই যে শিল্প পণ্যের সদস্য সংখ্যা ভোগ্য পণ্যের সদস্য সংখ্যা থেকে কম, ঠিক আছে। এরপরে আসো, ময়ূরী বাজার বিভক্তিকরণের কোন চলনটি ব্যবহার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা বিষয়ক চলক। তো এখানে জনসংখ্যা বিষয়ক চলক কি, যে জনসংখ্যার বৈশিষ্ট্য ক্রয় আচরণের ভিত্তিতে বিভক্ত করাই হলো কি জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। এটার মধ্যে বয়স আসতে পারে, তাদের আয়, তাদের শিক্ষা, তাদের পেশা, তাদের লিঙ্গ ইত্যাদি ইত্যাদি ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে। তো ময়ূরী একটি দেশীয় পোশাক, তাই এখানে এই মানে দোকানের মালামাল উন্নত মানের এবং তুলনামূলকভাবে দাম কম, ঠিক আছে। সুতরাং সে এই অভিজ্ঞতা থেকে তারা মানে কয়েক বছরের অভিজ্ঞতায় তারা বাজারে ব্যবসা পরিচালনা করছে, যে যেসব বয়সী দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু এবং মহিলাদের পোশাক এখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে জনসংখ্যার বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে ক্রয়ের আচরণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা হয়েছে বলে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ করা হয়েছে। তো আলী রেজা সাহেব ময়ূরী নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করছেন এবং কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে মূলত শিশু ও মহিলাদের পোশাক বিক্রি করেই তিনি লাভবান হবেন, ঠিক আছে। সুতরাং এখানে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ তাই যে চলক হিসাবে ব্যবহার করেছেন। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন কি আছে, 4 নাম্বার সরি, ঘ সংকট মোকাবেলায় আলী রেজার নেওয়া কৌশলের যথার্থতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো আলী রেজা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সম্প্রতি কয়েকটি প্রতিযোগী দোকান পাশাপাশি চালু হওয়ায় তার বিক্রির পরিমাণটা কি হয়, কমে যায়। এই জন্য তিনি একটু কৌশল পরিবর্তন করে বাংলা নববর্ষের কথা সামনে মাথায় রেখে তিনি লাল পেড়ে শাড়ি, খদ্দের পাঞ্জাবি, ফতুয়া, ঢাক ঢোল, শিশুদের গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিপণনের এখানে কি আচরণ ভিত্তিক বিভক্তিকরণ, নববর্ষ একটি উৎসব, এই উৎসবকে সামনে রেখে এই বিভক্তিকরণ করা হয়েছে। সুতরাং এটি অনুযায়ী পণ্য বাজার ভাগ করে বিক্রি করলে ক্রেতাদের আকর্ষণ করা সহজ হবে, ফলে বিক্রয় বেড়ে যাবে এবং তার দোকানের পাশে স্থাপিত অন্যান্য প্রতিযোগীরা তার থেকে এগিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, সুতরাং সংকট মোকাবেলায় সহজ হবে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সংকট মোকাবেলায় জনাব আলী রেজা সাহেব আচরণ ভিত্তিক বিভক্তিকরণকে এখানে প্রাধান্য দিয়েছেন। তারপরের সৃজনশীলে যাই, জনাব রনি ক কোম্পানি নামে একটি উৎপাদন কারখানার মালিক।
এই প্রতিষ্ঠানটিতে উন্নত মানের বডি লোশন ও পারফিউম তৈরি করা হয়। জনাব রনি, পারফিউম কি একটা পণ্য। জনাব রনি পণ্য মূল্য নির্ধারণ করে, তাই মূল্যের কথা বলেছে, পরিবেশকের মাধ্যমে, এখানে স্থানের কথা বলেছে, পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করেন। সুতরাং এখানে পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় তিনি এটা বিক্রির ব্যবস্থা করেন বডি লোশনটি, কিন্তু ক্রেতাদের অনেকেই উক্ত পণ্য সম্পর্কে জানে না। তাহলে আমরা কিসের মাধ্যমে জানাতে পারি? যে প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে, যেমন বিজ্ঞাপনের মাধ্যমে, ব্যক্তি বিক্রয়ের মাধ্যমে। সুতরাং এখানে আমরা কিন্তু এই বাজারজাতকরণ মিশ্রণের একটা সম্মিলন দেখতে পাচ্ছি। তাই চলতি বছর জনাব রনি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি, বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। তো এই যে এর কারণে কি হচ্ছে, নিশ্চয়ই তার পণ্যটা সম্পর্কে কেউ না জানায় প্রসারমূলক কর্মসূচিটা তেমন একটা প্রয়োগ করতে পারেনি বলেই তিনি চিন্তিত। তা আমরা প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্ন, জ্ঞানমূলক। শিল্প পণ্য কি? আমরা আগেই একটু আলোচনা করেছি, যে সকল পণ্য উৎপাদন ও পুনঃ প্রক্রিয়াকরণ বা ব্যবসায়িক ব্যবহারের জন্য ক্রয় করা হয় তাকে আমরা বলবো কি? শিল্প পণ্য। 2 নম্বরে আসো, বিক্রয়োত্তর সেবা বলতে কি বোঝায়? তো পণ্য বিক্রির পর বিপণনকারী প্রতিষ্ঠানগুলো কি করে? ক্রেতা বা ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রয়োত্তর অর্থাৎ বিক্রয়ের পরবর্তী সেবা প্রদান করে থাকে। যেমন ধরো ত্রুটি সংশোধন করে, প্রয়োজনীয় পরিমার্জন পরিবর্ধন ইত্যাদি করে থাকে, হ্যাঁ, যাতে ক্রেতারা সন্তুষ্টি অর্জন করে এবং তাতে অনিয়মিত ক্রেতারাও স্থায়ী ক্রেতায় পরিণত হয়। সাধারণত এই ক্ষেত্রে আমরা ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি বেলায় এই ধরনের পণ্যের গ্যারান্টি, ওয়ারেন্টি ইত্যাদি দেখে থাকি। এছাড়াও বিশেষভাবে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও দেখে থাকি। আর এই যে করোনাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে বাসায় অনলাইনেও এর সার্ভিসিংটা হচ্ছে, ঠিক আছে, যে বাসায় এসে তারা সার্ভিসিং করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা আসি, উদ্দীপকে বিপণন মিশ্রণের কোন কোন উপাদানের কথা উল্লেখ আছে? আমি আগেই বলেছি এখানে মূলত বিপণন মিশ্রণের প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন অর্থাৎ পণ্যের মূল্য, স্থান ও প্রসারের কথা বলা হয়েছে। কারণ আমরা এখানে দেখেছি যে কোম্পানিটি একটি উৎপাদন কারখানার, এখানে রনি উৎপাদন কারখানার মালিক, একটা কোম্পানির মালিক, এবং এখানে বডি লোশন ও পারফিউম তৈরি হয়। সুতরাং এটা কি তৈরি করে? একটা পণ্য তৈরি করে, পণ্যটার মূল্য নির্ধারণ করে, পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় অর্থাৎ স্থান এখানে বিক্রয়ের ব্যবস্থা করেন, কিন্তু এখানে অবগত করতে পারেন না বিধায় এখানে প্রসারমূলক কার্যক্রম নেই, তার জন্য তিনি চিন্তিত। সুতরাং এখানে চারটারই কিন্তু ব্যবহার করা হয়েছে, যদিও প্রসারটা একটু কম ব্যবহৃত হয়েছে। তো আমরা এখানে বলতে পারি যে এটা বিপণন মিশ্রণের উপাদানগুলো যথাযথ মানে প্রয়োগ করা হয়েছে। তারপরে আসো ঘ নাম্বার প্রশ্ন, জনাব রনির সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো। অর্থাৎ জনাব রনির সমস্যা সমাধানে প্রসারমূলক কার্যক্রমের উপরে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত বলে এখানে আমরা মনে করছি। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পণ্য সম্পর্কে অনেকেই জ্ঞাত না, মানে জানে না। সুতরাং ক্রেতাদেরকে জানানোর উদ্দেশ্যে প্রসারমূলক কর্মসূচি গ্রহণ করা উচিত। এবং আমরা জানি যে প্রসারমূলক কার্যক্রম কি কি হতে পারে? প্রথমত বিজ্ঞাপন, তারপর ব্যক্তি বিক্রয়, তারপর বিক্রয় প্রসার, এবং কি এই যে বিক্রয় প্রসার, তারপর জনসংযোগ বা প্রচার এবং প্রত্যক্ষ বাজারজাতকরণের যে কোনোটার মাধ্যমে কিন্তু আমরা এই প্রসারমূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি। তো এখানে জনাব রনি কোম্পানি নামে যে উৎপাদন কারখানার মালিক, সেখানে উন্নত মানের বডি লোশন এবং পারফিউম তৈরি করে, কিন্তু ক্রেতারা সে সম্পর্কে অনেকেই অবগত নন। তো এক্ষেত্রে চলতি বছরে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যেহেতু অর্জন করতে পারেনি, তাই তিনি চিন্তিত। তো এখানে তিনি বিজ্ঞাপন দেওয়া উচিত, কারণ আমরা জানি বিজ্ঞাপনের মাধ্যমে
তথ্য পৌঁছে দেওয়া হয় এবং বিক্রয় কর্মী নিয়োগ দিয়ে সরাসরি ক্রেতাদের সাথে কথা বলে বিক্রির চেষ্টা করে। সুতরাং এখানে মূল্য হ্রাস দেওয়ার মাধ্যমেও তিনি জনগণকে আকৃষ্ট করতে পারেন। আর এই কাজগুলো বিপণন মিশ্রণের প্রসার উপাদানের অন্তর্ভুক্ত। সুতরাং রনির সমস্যা সমাধানে বিপণন মিশ্রণের প্রসারমূলক কার্যক্রমটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করতে পারি। তারপরের পয়েন্টে আমরা চলে যাই 3 নাম্বার প্রশ্ন। শীতল ওয়াটার লিমিটেড কোম্পানি বোতলজাত খাবার পানি উৎপাদন ও বিপণন করে। ঠিক আছে, তো ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে তারা সমগ্র বাজারকে শহর, উপশহর এবং গ্রাম, এটার মধ্যে আমরা কিসের আভাস পাচ্ছি মেয়েরা, যে এটা হতে পারে যে ভোক্তা বাজারের যে ভৌগোলিক বিভক্তিকরণটা, হ্যাঁ, শহর, উপশহর এবং গ্রাম, ক্রেতাদের ক্রয় ক্ষমতার সাথে সঙ্গতি রেখে তারা মূল্য নির্ধারণ করেন। কিন্তু বাজারে শক্তিশালী প্রতিযোগী প্রতিষ্ঠান থাকায় তারা খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। এই অবস্থায় প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রি বাড়ানো নিয়ে চিন্তিত। অর্থাৎ এখানেও কিন্তু একই রকমের বিজ্ঞাপন বা প্রসারমূলক কার্যক্রমের উপরে গুরুত্ব দিতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা হলো কি, বাজার কি? তো বাজার কি মেয়েরা আমরা আগেই বলেছি, কোনো পণ্য বা সেবার কি বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতার সেট। দ্বিতীয় পণ্যটা একটু রিভার্স প্রশ্ন, অর্থাৎ ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা কেন বেশি হয়? কারণ আমরা জানি যে ভোক্তা বাজার এখানে জ্ঞান, অর্থাৎ যে বাজারে ব্যক্তিগত ভোগ, ব্যক্তিগত অথবা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করা হয় তাকে বলে ভোক্তা বাজার। সুতরাং আমরা প্রতিনিয়তই আমাদের নিজস্ব প্রয়োজনে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকি, যেটা ব্যক্তিগত এবং পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে। তো ভোক্তা বাজারে ক্রেতারা নিজস্ব আয়, রুচি, পছন্দ বিবেচনা করে ক্রয় করে থাকে। 3 নাম্বার প্রশ্ন, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে ব্যাখ্যা করো। তো কিসের ভিত্তিতে? ভৌগোলিক বিভক্তিকরণ, অর্থাৎ এখানে ভোক্তা বাজারে ভৌগোলিক বিভক্তিকরণের বিষয়টি তার উপরে ভিত্তি করে বিভক্তিকরণ করা হয়েছে। তাহলে ভৌগোলিক বিভক্তিকরণ কি? যখন কোনো অঞ্চল, স্থান, বাজারের আয়তন, জনসংখ্যার ঘনত্ব প্রভৃতির ভিত্তিতে বাজারকে বিভিন্ন ধরনের ভৌগোলিক মানে বিভিন্ন ধরনের বাজারকে ছোট ছোট উপবাজারে ভাগ করা হয়, তখন তাকে বলে কি ভৌগোলিক বিভক্তিকরণ। হ্যাঁ, ধরে নেওয়া হয় ওই সকল অঞ্চলের ভোক্তাদের যে মানে চাহিদা, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা প্রায় মানে ভিন্ন হলেও কাছাকাছি থাকে। শীতল ওয়াটার কোম্পানি বাজারজাতকরণ করার ক্ষেত্রে পানি উৎপাদন ও বিপণন করে এবং ক্রেতাদের বা ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে শহর, উপশহর এবং গ্রাম এই ভাগে বাজারকে বিভক্তিকরণ করেছে এবং তাদের সংগতি বা তাদের ক্রয় ক্ষমতার কথা তারা বিবেচনায় রেখেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ভৌগোলিক বাজার বিভক্তিকরণের সাথে যায়। সুতরাং বলা যায় যে এখানে ভৌগোলিক বিভক্তিকরণকে মানে গুরুত্ব দেওয়া হয়েছে। ঘ নাম্বারে কি, তোমার মতে বিপণনের কোন কৌশল অবলম্বন করলে শীতল ওয়াটার লিমিটেডের চিন্তা দূর করা সম্ভব? মতামত দাও। আমরা আগেই দেখেছি যে প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে থাকায় তারা খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। হ্যাঁ, তো এই অবস্থায় প্রতিষ্ঠানটি বিক্রি কিভাবে বাড়াতে পারে? তখন তাকে প্রমাণ করতে হবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় আমার পণ্য অনেক বেটার। তো সেই জন্য তাকে কি করতে হবে, যে বিজ্ঞাপন দিতে হবে বেশি করে, তার পণ্যে কি কি পার্থক্য রয়েছে, গুণগত মানের পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরতে হবে। হ্যাঁ, এবং তার মূল্যটা যে এই যে সুবিধার ক্রেতা বা ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে মানে নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টিও কিন্তু তাকে বিজ্ঞাপনের মধ্যে বলতে হবে, প্রসার কার্যক্রমের মধ্যে বলতে হবে। সুতরাং শীতল ওয়াটার লিমিটেড বোতলজাত খাবার বা উৎপাদন ও বিপণন করার ক্ষেত্রে ভৌগোলিক বিভক্তিকরণ এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথার জন্য মূল্য নির্ধারণ করলেও তেমন সফলতা যেহেতু পাচ্ছে না বাজারে প্রতিযোগী থাকার কারণে, সুতরাং বাজারে নিজেকে
শক্তিশালী প্রমাণ করার জন্য প্রতিষ্ঠানটি কি করতে হবে? রেডিও, টেলিভিশন বা সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। তাছাড়া প্রতিষ্ঠানটির পণ্যের মূল্য হ্রাস করতে পারে, বিপণন বিশেষভাবে কুপনের ব্যবস্থা করতে পারে, ফ্রি পণ্য বিতরণ করতে পারে, স্যাম্পেল বিতরণ অর্থাৎ এটা করতে পারে, এবং বোতলজাত খাবার পানি বিক্রি বাড়াতে যেটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এভাবে তোমরা প্রশ্নটা আনসার করবে। ঠিক আছে, পরের প্রশ্নটায় যাই। প্রাইমেট গ্যালারি তাদের নিজস্ব শোরুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রি করে। যেমন স্যামসাং এর কথা আমরা বলতে পারি, এরকম প্রাইমেট গ্যালারি। প্রতিষ্ঠানটি অল্প বয়সী যুবক যুবতীদের জন্য 3G সুবিধা সম্বলিত গ্যালাক্সি গোল্ড এবং কিছুটা বয়স্ক লোকজনের জন্য টাচ গোল্ড সেট বিক্রি করে সাফল্য অর্জন করে। অর্থাৎ এখানে দুই ধরনের ক্রেতাদের বয়সের কথা বিবেচনা করেছে এবং তাদের সুবিধার জন্য মূলত তারা যুবক যুবতীদের জন্য 3G সুবিধা সম্বলিত গ্যালাক্সি গোল্ড এবং কিছুটা বয়স্ক লোকের জন্য টাচ গোল্ড সেট বিক্রি করে সাফল্য অর্জন করে। অন্যদিকে মোবাইল জোন নামক প্রতিষ্ঠানটি উচ্চবিত্তের ক্রেতাদের জন্য 4G সম্বলিত মোবাইল সেট আমদানি করে বিক্রি করে। বছর শেষে দেখা যায় প্রাইম মার্ট গ্যালারির বিক্রির পরিমাণ মোবাইল জোনের বিক্রির প্রায় 3 গুণ। তাহলে ব্যাপারটা কি? কারণ এদের কিন্তু পণ্যের ক্ষেত্রে দুটো সেগমেন্টকে তারা এখানে গুরুত্ব দিয়েছে বয়সের ভিত্তিতে। একটা হচ্ছে যুবক যুবতী ইয়াং জেনারেশনের জন্য, আর একটা হচ্ছে বয়স্কদের জন্য। আর এরা শুধুমাত্র এখানে কি করেছে? উচ্চবিত্ত ক্রেতাদেরকে টার্গেট করেছে। তো আমরা প্রশ্নে ফিরি। ভোক্তা বাজার কি? একটু আগেই আমি বলেছি যে এখানে কোনো পণ্য যে যখন ভোক্তা বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। অর্থাৎ যেখানে পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে বাজার গঠিত হয়। তারপরে আসো ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়? পণ্যের উপযোগ, ভোগ বা ব্যবহারের পর ক্রেতা যে অনুভূতি প্রকাশ করে, যদি সে পণ্যটা ক্রয় করে সন্তুষ্ট হয় তবে বুঝতে হবে যে সে সন্তুষ্ট, আর পণ্য ব্যবহার বা ভোগ করার পরে যদি সে সন্তুষ্ট না হয় তখন কিন্তু তার অভিজ্ঞতা শেয়ার করবে না কারোর সাথে, অর্থাৎ তার বাজে অভিজ্ঞতাটাই শেয়ার করবে। যেমন তার সহপাঠী, তার বন্ধু বান্ধব ইত্যাদির ক্ষেত্রে সে বলবে যে তার এটা প্রত্যাশা পূরণ করেনি। আর যদি প্রত্যাশা পূরণ করে তাহলে সে সন্তুষ্ট এবং তখন অন্যান্যদেরকেও তার ওই পণ্যটা ক্রয়ের কথা বলবে। ঠিক আছে, সুতরাং পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হন। সুতরাং ক্রেতা সন্তুষ্টি যত বেশি হবে ততই কিন্তু পণ্য বিক্রয়টাও বেশি হবে। এর পরের প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন। প্রাইমেট গ্যালারি কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাজার বিভক্তিকরণ করেছে? আমরা আগেই বলেছি যে বয়সের উপর ভিত্তি করে। হ্যাঁ, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণে আমরা দেখি যে বয়স একটা অনেক বড় ফ্যাক্টর, কারণ বয়সের পার্থক্যের কারণে ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা ইত্যাদি পার্থক্য পরিলক্ষিত হয়। কারণ ইয়াং জেনারেশন যে মোবাইল ফোন ব্যবহার করতে অভ্যস্ত বা ইন্টারনেট ব্যবহার করতে যতটা অভ্যস্ত, যারা বয়স্ক তারা কিন্তু অতটা তেমন অভ্যস্ত নয়। কিন্তু সেই সব কিছু বিবেচনা করেই কিন্তু প্রাইভেট গ্যালারি তাদের নিজস্ব শোরুমে এই মানে মোবাইল ফোন বিক্রি করে থাকে। একদল হচ্ছে যুবক যুবতীদের জন্য 3G সুবিধা সম্বলিত গ্যালাক্সি গোল্ড এবং কিছুটা বয়স্ক লোকজনদের জন্য টাচ গোল্ড সেট বিক্রি করে। তো যার ফলে সে সাফল্য অর্জন করেছে। তো এখানে তাই আমরা বলতে পারি প্রাইভেট গ্যালারি বয়সের ভিত্তিতে তোমার বয়সের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাজারকে ভাগ করছে। ঘ নাম্বার প্রশ্ন। মোবাইল জোনের তুলনায় প্রাইম মার্ট গ্যালারির ব্যবসায়িক সাফল্যের মূল কারণ হলো পণ্যের বৈচিত্র্যতা। আমরা আগেই বলেছি যে প্রাইভেট গ্যালারি কি করেছে? দুইটা বয়সকে তারা টার্গেট করেছে। আর মোবাইল জোন
শুধুমাত্র উচ্চবিত্ত ক্রেতাদেরকে টার্গেট করেছে। সুতরাং এখানে যারা উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতা তারাই 4G সম্বলিত মোবাইল সেট এখানে ক্রয় করতে পারবে। তো যার ফলে কিন্তু অন্য সবাইকে এখানে তিনি টার্গেট করেননি, যার ফলে বছর শেষে দেখা যায় যে ক্রেতার চাহিদা সর্বদা কিন্তু পরিবর্তনশীল, আর তারা বৈচিত্র্যময় পণ্য আশা করে। তো একই পণ্য দিয়ে সকল ক্রেতা সন্তুষ্টি অর্জন করা যায় না, বিধায় বৈচিত্র্য আনতে হয়। সুতরাং যে এখানে মোবাইল জোন 4G সম্বলিত ফোন উচ্চবিত্ত ক্রেতাদের জন্য আমদানি করে বিক্রয় করে, তবে প্রাইমেট গ্যালারি বয়সের ভিত্তিতে অল্প বয়সী যুবক যুবতীর জন্য এবং বয়স্ক ক্রেতাদের জন্য আলাদা করে ফোন সরবরাহ করে। তো মোবাইল জোন উন্নত আধুনিক ফোন বিক্রয় করলেও বাজার বিভক্তিকরণ কিন্তু তারা করেনি, ফলে তারা বাজারে তেমন সফলতা অর্জন করতে পারেনি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল জোন এর তুলনায় প্রাইভেট গ্যালারি ব্যবসায়িক সফলতা অর্জনের মূল কারণ হচ্ছে কি, যে পণ্যের বৈচিত্র্যতা। ঠিক আছে, তো এখন আমরা যে দেখো এখানে এই যে আমরা মার্কেট সেগমেন্টেশনের চিত্র দেখিয়েছি, যে এখানে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, জিওগ্রাফিক সেগমেন্টেশন, সাইক্রোগ্রাফিক এবং বিহেভিয়ারাল সেগমেন্টেশন। ঠিক আছে, তো এই যে ডেমোগ্রাফিক সেগমেন্টেশনের মধ্যে যেগুলো আমরা আলোচনা করলাম, এইজ এর ভিত্তিতে, বয়সের ভিত্তিতে হতে পারে, জেন্ডার বা লিঙ্গের ভিত্তিতে হতে পারে, আয় বা ইনকামের ভিত্তিতে, শিক্ষা বা এডুকেশনের ভিত্তিতে, ফ্যামিলি লাইফ সাইকেল অর্থাৎ পরিবারের জীবনচক্রের উপরে, রিলিজিয়ান বা ধর্মের উপরে হতে পারে, সোশিও ইকোনমিক স্ট্যাটাসের উপরে হতে পারে, তার আর্থিক সামর্থ্য কেমন, তার সামাজিক অবস্থান কেমন, এটার উপরেও হতে পারে। ঠিক আছে, এরকম এই যে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, হ্যাঁ এটা দেখলাম, এবং বিহেভিয়ারাল সেগমেন্টেশন যেটা, যে আচরণের উপরে যে বিভক্তিকরণ গুলা, এবং জিওগ্রাফিক আমরা দেখলাম। তো এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাজার বিভক্তিকরণ এই সবের মধ্যে মূলত প্রশ্নগুলো আসবে। আর এছাড়া যে কনজিউমার মার্কেটে যে সাইকোগ্রাফিক, জিওগ্রাফিক, আদার টাইপস, ডেমোগ্রাফিক, বিহেভিয়ারাল, এখানে আমি চিত্রটা দেখিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার মার্কেটিং মিক্স অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন, এই চারটিকে যখন আমরা একসাথে ইউজ করে বাজারে কোনো পণ্য ছাড়ি এবং প্রত্যেকটা মিশ্রণকে সমানভাবে আমরা যদি গুরুত্ব প্রদান করি, তবেই কিন্তু একটা পণ্য বাজারে সাকসেসফুলি বিক্রয় হবে এবং মুনাফা অর্জন করতে পারবে। তো মেয়েরা, আজকে এই পর্যন্তই। আশা করছি বইটা সবাই ভালোভাবে পড়বে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় আনসার করবে। তো মেয়েরা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য।